দেশে কি ধর্ষণের মহা উৎসব চলতেছে নাকি? একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, ধর্ষণ পরবর্তী খুনের ঘটনা ঘটছে, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে দেশ এখন ধর্ষক আর নারী ও শিশু নির্যাতকদের দখলে চলে গেছে। এই দেশে স্বাধীনভাবে বাঁচার অধিকার মানুষের নেই। বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে খুন করা হচ্ছে। দাদিকে খুন করে তার হাত থেকে নাতনিকে ছিনিয়ে নিয়ে নাতনিকেও ধর্ষণ করে খুন করা হচ্ছে। হ্যাঁ, 2026 সালে বাংলাদেশে এই অবস্থা দেখতে হচ্ছে। মানে 2026 সালে বাংলাদেশে কি আর একটা আইয়ামে জাহিলিয়াতের যুগে প্রবেশ করলো নাকি? এই ধরনের বর্বরচিত ন্যাক্কারজনক ঘটনা একের পর এক ঘটেই যাচ্ছে। এই দেশে কি সরকার আছে, না বিচার ব্যবস্থা আছে, না আইন আছে, কোনটা? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। বেশ কয়েকদিন ধরে সারা দেশ তোলপাড়। নরসিংদীর সেই কিশোরীকে ধর্ষণ করে গ্রাম ছাড়া করার জন্য, গ্রাম থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেয়া, বাবা যখন বাধ্য হয়ে নিরুপায় হয়ে মেয়েকে নিয়ে অন্যত্র চলে যাচ্ছে, সেখানে বাবার হাত থেকে মেয়েকে দ্বিতীয়বারের মতো ছিনিয়ে নিয়ে খুন করে ফেলা হয়। মানে ধর্ষকরা ধর্ষণ করতেছে, তারপরে আবার মেয়ের ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করতেছে এই এলাকায় থাকতে পারবে না। কল্পনা করতে পারেন? তারপরে আমরা যে ঘটনা দেখলাম, হাতের ঝিলে নির্মাণাধীন ভবনে মিলল শিশুর লাশ, ধর্ষণের পরে হত্যা দাবি স্বজনদের, থানা ঘেরাওয়ের পরে মামলা নিল পুলিশ। মানে পুলিশ মামলাও নিতে চাচ্ছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অজুহাত তারা দাঁড় করাচ্ছে। এরপরে আজকে যেটি ঘটলো সেটি আসলে গা শিউরে ওঠার মতো। পাবনার ঈশ্বরদীতে দাদিকে প্রথমত খুন করেছে, তারপরে নাতনিকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে সেই নাতনিকেও খুন করা হয়েছে। মানে দেশে কি এখন এই ধর্ষণ খুন এগুলো অ্যাভেলেবেল হয়ে গেল? আইন বিচার ব্যবস্থা কোথায়? কি দেখেছি আমরা? দেখেছি এই যে নরসিংদীর ঘটনা, সেক্ষেত্রে কি হয়েছে? সেক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে, আমরা দেখেছি এই যে নুরাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে আরেকজন বিএনপির সাথে জড়িত ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে, বিএনপির দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তো তাতে কি হয়েছে? কি গ্রেফতার করা হলো, দল থেকে বহিষ্কার করা হলো, ঠিক তার পরের দিন আবারও এই গা শিউরে ওঠার মতো ন্যাক্কারজনক বর্বরচিত এক ঘটনা পাবনার ঈশ্বরদীতে ঘটলো। তাহলে এই গ্রেপ্তার এর মধ্য দিয়ে তো এর সলিউশন আসতেছে না। আমরা যদি আরো কিছু ঘটনা দেখার চেষ্টা করি, দেশে ঢাবিতে নারীকে লাঠি নিয়ে হেনস্থা করা হচ্ছে কেন? এরপরে যদি আমরা দেখি, ভোলায় কীর্তন দেখে ফেরার পথে প্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আমরা দেখেছি মিরসরাই চট্টগ্রামে 6 বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মানে দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা একের পর এক ঘটেই চলছে। তো গ্রেপ্তার করা হচ্ছে, কোনো দলীয় নেতা থাকলে তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এইদিকে আইনমন্ত্রী বলছেন নরসিংদীর ধর্ষণের মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে। আপনি তো আপনার মন্ত্রণালয়ে বসে শেকড় উপড়ে ফেলার হুমকি দিচ্ছেন, আর ওইদিকে একের পর এক ধর্ষণ পরবর্তী খুন হতেই চলছে। এর শেষ কোথায়? আমরা দেশটাকে কি ধর্ষক আর নারী ও শিশু নির্যাতকদের হাতে ছেড়ে দিলাম, না লিজ দিলাম? একটা বিষয় লক্ষ্য করেছেন আপনারা? দেশের জনগণ, দেশের নাগরিক তাদের মেয়েকে নিয়ে, তাদের নাতনিকে নিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারবে না, বাঁচার অধিকার নেই। তারা জিম্মি হয়ে পড়েছে ধর্ষকদের কাছে। ধর্ষকরা প্রকাশ্যে বাবার হাত থেকে, গার্ডিয়ানের হাত থেকে মেয়েকে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ করবে, আবার তারাই বুক ফুলিয়ে চলবে। তারা এসে ওই পরিবারকে হুমকি ধামকি দিবে গ্রাম ছাড়া করার জন্য, গ্রাম থেকে চলে যাওয়ার জন্য, এবং গার্ডিয়ান বাধ্য হয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতিও নিবে। মানে কতটা অসহায়, কতটা নির্বিকার হয়ে পড়েছে এই দেশের জনগণ, কল্পনা করা যায়? কেন এটি হচ্ছে? কেন এই ধর্ষকদেরকে থামানো যাচ্ছে না? কেন? সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো শাস্তির বিধান, শাস্তির কঠোর থেকে কঠোরতম শাস্তি নেই, তাই তো? ধর্ষকদের বিরুদ্ধে, নারী ও শিশু নির্যাতকদের বিরুদ্ধে যে আইন এখন বলবৎ আছে, যে শাস্তি নির্ধারিত আছে, সেই শাস্তি, সেই আইনকে ওই ধর্ষকরা, নারী ও শিশু নির্যাতকরা এখন আর তোয়াক্কা করে না, ভয় পায় না। তাহলে সমাধানটা কি? সমাধান হলো কঠোর থেকে কঠোরতম শাস্তির বিধান করতে হবে।
কঠোর থেকে কঠোরতম শাস্তির বিধান করতে গেলে অনেক সময় আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইনের লঙ্ঘন করতে হয়। কারণ যারা অপরাধী তাদেরও ন্যূনতম মানবিক অধিকারের বিষয় আছে, ঠিক আছে, কিন্তু একটা দেশে যখন কোনো স্পেসিফিক অপরাধ মাথাচাড়া দিয়ে ওঠে, তখন সেই স্পেসিফিক অপরাধকে দমন করার জন্য একটা নির্দিষ্ট টাইমের জন্য হলেও একটা স্পেসিফিক কোর্ট বসানো দরকার। একটা স্পেসিফিক টাইমের জন্য হলেও কঠোর থেকে কঠোরতম শাস্তির বিধান করা দরকার। না হলে এই অপরাধীদেরকে দমন করা যাবে না। কারণ আমরা প্রকাশ্যে দেখেছি গ্রেপ্তার করতেছে, কিন্তু অপরদিকে আবার অপরাধ একের পর এক চলতেছে। তো আমার মনে হয় বিএনপির সরকারের এই মুহূর্তে এই ধর্ষকদের বিরুদ্ধে, নারী ও শিশু নির্যাতকদের বিরুদ্ধে কঠোরতম কঠোর একটা আইন প্রণয়ন করা উচিত। বিএনপির সরকার এর আগে একবার এসে বিভিন্ন ধরনের অপরাধ নির্মূল করার জন্য অপারেশন ক্লিন হার্ট চালিয়েছিল না? যদিও সেটা পরবর্তীতে বিভিন্নভাবে সমালোচিত হয়েছে, সমালোচিত হোক, সেটা পরের হিসাব। আর এই বিষয়ে যদি ধর্ষকদের বিরুদ্ধে যদি কঠোরতম কঠোর শাস্তির বিধান করে, আমি মনে করি সমালোচিত হবে না। কারণ দেশের সর্বস্তরের মানুষ ধর্ষকদের বিরুদ্ধে কঠোরতম কঠোর শাস্তি চায়। এই বিষয়ে বিএনপির সরকারের কঠোর থেকে কঠোর শাস্তি প্রণয়ন করে আলাদা স্পেসিফিক কোর্ট বসিয়ে, প্রয়োজনে সেই কোর্ট খোলা আকাশের নিচে বসিয়ে প্রকাশ্যে শাস্তির বিধান করুক। না হলে এই ধর্ষকদেরকে থামানো মোটেও সম্ভব না। আচ্ছা, আইনের মধ্য দিয়ে শাস্তির বিধান কেন করা হয়? নির্দোষ মানুষদের জন্য না দোষী অপরাধীদের জন্য? অপরাধীদের জন্যই করা হয়। তো অপরাধীরা যদি সেই শাস্তিকে তোয়াক্কাই না করে, তো সেই ধরনের শাস্তি রেখে লাভটা কি? আর এখন তো তাই হচ্ছে দর্শকদের কাছে। দর্শকদের কাছে ওই ধর্ষণের শাস্তি এখন যা আছে, বিচার ব্যবস্থার প্রক্রিয়া যা আছে, তারা রীতিমতো ডাল ভাত ভাবতেছে এগুলো। আচ্ছা, যদি আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, অপরাধীরা পুলিশকে বেশি ভয় পায় না র্যাবকে বেশি ভয় পায়? নিশ্চয়ই র্যাবকে বেশি ভয় পায়। কারণ কি? শাস্তির ধরনের পার্থক্য। পুলিশ উত্তম মধ্যম দেয়, থানায় নিয়ে যায়, আদালতে উঠায়, রিমান্ড দেয়, এভাবেই চলে। এতে অপরাধীরা অভ্যস্ত। আর র্যাব ক্রস ফায়ার করে দেয়। এই জন্য র্যাবকে অপরাধীরা বেশি ভয় পায়। তার মানে এই ধর্ষকদেরকে, ধর্ষণ পরবর্তী খুনি, এই অমানুষ, এই নরপিশাচ, এগুলোকে যদি শাস্তির আওতায় আনতে হয় বা এদেরকে যদি ঠিক করতে হয়, এদের মাথায় যদি সেই ভয়ের জায়গা থেকে, শাস্তির জায়গা থেকে যদি তাদেরকে তাদের এই অপরাধমূলক কাজ থেকে নিবারণ করতে হয়, তাহলে শাস্তিটাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে, যাতে করে তাদের মধ্যে যখন এই অপরাধ প্রবণতার ভূত জেঁকে বসে, তখন যাতে তাদের মাথায় এই সিগন্যালটাও চলে আসে যে ধরা পড়লে কিন্তু ডাইরেক্ট শেষ। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।